শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধু। শরতের সকালের মনোরম পরিবেশে মন চনমনে হয়ে ওঠে। সারা আকাশ জুড়ে বৃষ্টিহীন সাদা মেঘের বিচরণ আমাদের মনে ছড়িয়ে দেয় প্রশান্তির বার্তা। সকালবেলার মিষ্টি রোদের আভা শুধু কবি মনে নয়, সাধারণ মানুষের মনকেও ভাবুক করে তোলে। প্রভাতে ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, বিভিন্ন গাছে গাছে ফুটে থাকা ফুলের সমারোহ, পাখিদের কলতান, বাতাসে নাম না জানা ফুলের সুবাস থেকে যে আনন্দ পাওয়া যায় তা অতুলনীয়। সুপ্রিয় বন্ধুরা, শরতের এমন মনোমুগ্ধকর সুন্দর সকালে কাছের ও দূরের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ, আমি ফাতিমা আফরোজ সোহেলি। সৃষ্টির সেরা জীব মানুষের জীবনে মেধা এক অমূল্য সম্পদ। মেধার মাধ্যমেই মানুষ তার অবস্থার উন্নয়ন করে। বলা হয় মেধাবী প্রজন্ম একটি দেশের জন্য আশীর্বাদ স্বরূপ, আর সেই দৃষ্টিকোণ থেকে মেধাবী প্রজন্ম গড়ে তোলা সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। বিশেষ করে যখন কোনো সমাজে বা রাষ্ট্রে মেধাবী মানুষদের সংখ্যা বেশি থাকে, তখন তাদের মেধাশক্তি প্রয়োগের মাধ্যমে সেই সমাজ বা রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে যায়। এই মেধাশক্তির প্রয়োগ এককভাবে বা সমন্বিতভাবে হতে পারে। অনেকে ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে মেধার ভিন্নতার বিষয়টি বলে থাকলেও সেটি যৌক্তিক নয়, বরং মেধা বিকাশের জন্য একটি পরিকল্পিত পরিবেশ ও ভাবনার প্রয়োজন। মেধার প্রকাশ ঘটে বুদ্ধিমত্তার মাধ্যমে। আবার এই বুদ্ধিমত্তা কেবল জ্ঞান বিজ্ঞানে উন্নতিকেই বোঝায় না, এর সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ সৃষ্টির লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার বিষয়টিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একটি দেশের উন্নতির জন্য মেধাবী জনশক্তি অপরিহার্য। পৃথিবীর সব উন্নত দেশগুলোই তাদের জাতির মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছেছে। মেধাবীদের ব্যবহারের জন্য তারা অবকাঠামো তৈরি করেছে বিশ্বমানের। আর এক্ষেত্রে যে কোনোভাবেই মেধার পাচার রোধ করা তাদের পরিকল্পনার শীর্ষে থাকে। আর এই কাজটি তারা করে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে। বাংলাদেশের উন্নয়ন করতে হলে তাই দরকার মেধাবী জনশক্তি ও তার সঠিক মূল্যায়ন। কেননা যথাযথ মূল্যায়নের অভাবেই প্রতি বছরে দেশ থেকে মেধাবী জনশক্তির একটা বড় অংশ দেশ ছেড়ে বিদেশের মাটিতে স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে পাড়ি জমায়। আমাদের দেশের মানুষ কতটুকু মেধাবী তা পরিমাপ করতে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের দিকে তাকালেই তার প্রমাণ মেলে। আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে যারা পড়াশোনা করছেন, তারা সবাই নিজ নিজ জায়গায় ভালো করছেন। শিক্ষা, গবেষণা থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। বাংলাদেশের পতাকা শিক্ষার্থীদের হাত ধরেই পথ করে উঠছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য মেধাবীদেরকে যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের জন্য কাজের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আর এজন্য শিক্ষাকে সবার আগে বিবেচনা করতে হবে। ভালো শিক্ষক তৈরি করার ইচ্ছা থাকতে হবে। আর সেই সাথে গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকদের সবার আগে মূল্যায়ন করতে হবে আমাদেরকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। তবেই মেধাবীরা তাদের মেধার যথার্থ প্রয়োগ ও বিকাশে সক্ষম হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এক নতুন যুগে প্রবেশ করেছি। বিশ্ব ব্যবস্থায় আমাদের একটি অবস্থান তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য মেধাবীদের মূল্যায়ন ও তাদের ব্যবহারের কোনো বিকল্প নেই। যত তাড়াতাড়ি সত্য উপলব্ধি করব, তত দ্রুত আমরা এগিয়ে যাব অভীষ্ট লক্ষ্যে।
আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞানসম্মতভাবে মেধাবী করে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। কেবল বিজ্ঞান নয়, শিক্ষার বহুমাত্রিকতা, দর্শন ও সংস্কৃতির প্রকৃত চর্চার মাধ্যমেও মেধাশক্তি সম্পন্ন শক্তিশালী জাতি গঠনে সবাইকে উদ্যোগী হতে হবে। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। এই দিনের পর আরও থাকছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে, বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি, এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে। সুপ্রিয় বন্ধুরা, আজ 12 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 256তম দিন। চলুন জেনে নিয়ে আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। প্রথমেই উল্লেখযোগ্য ঘটনা বলি। 1776 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর হোসেন কুলি খান বাংলার শাসক হিসেবে নিযুক্ত হন। 1823 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ডায়না আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে। 1920 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের যৌথ সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। মস্কোতে ইঙ্গো-রুশ চুক্তি স্বাক্ষরিত হয় 1941 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1948 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় এবং এই খেলায় ফ্রান্স ব্রাজিলকে 3-0 গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে 1.7 বিলিয়ন লোক প্রত্যক্ষ করে। এবারে জানব কয়েকজন কিংবদন্তিপূর্ণ ব্যক্তিবর্গের জন্মদিনের কথা। 1863 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবেয়ার কালামেও জন্মগ্রহণ করেন। 1865 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আফ্রো আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কারভার, যিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নতি সাধন করেন। 1854 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ইস্টম্যান কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান জন্মগ্রহণ করেন। 1904 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর চিলির নোবেলজয়ী কবি পাবলো জন্মগ্রহণ করেন। 1913 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্ব জন্মগ্রহণ করেন। সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। শুভ জন্মদিন। এবারে জানাবো কয়েকজন কিংবদন্তিতুল্য ব্যক্তির মৃত্যু দিনের কথা। 1926 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ইংরেজ পুরাতাত্ত্বিক গার্ট্রুড বেল মৃত্যুবরণ করেন। 1991 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়েদ তাহের সাইয়েদ জাদে হাশেমি মৃত্যুবরণ করেন। এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, আমরা অবগত আছি যে গত জুলাই মাস থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত দেশের আপামর ছাত্রছাত্রী কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়। তাদের এই আন্দোলন পরবর্তী পর্যায়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে বৃহৎ পরিসর লাভ করে এবং এতে সম্পৃক্ত হয় সাধারণ জনগণ। তখন এটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়।
তাদের 9 দফার দাবি নেমে আসে 1 দফায়। ছাত্র জনতা শত নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। সৃষ্টি হয় নতুন এক বাংলাদেশ। বন্ধুরা, এবারে আমরা শুনব ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। গ্রন্থনা উপস্থাপনায় কামাল মিনা। প্রিয় শ্রোতা, অদম্য বীর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল মিনা। আপনারা জানেন, গত জুলাই মাস থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকাসহ সারা দেশে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সরকারের রোষানলে পড়ে পুলিশের গুলিতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছেন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রিয় শ্রোতা, আজ আমরা এসেছি রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে। কথা বলছি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন তিনি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি। আপনার পরিচয় এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন। মোহাম্মদ ওয়াদুদ মোর্শেদ, ইন্টার সেকেন্ড ইয়ার, হাজরত ডিগ্রি কলেজ, হামজারবাগ, চট্টগ্রাম থেকে এসেছি। আমাদেরকে একটু বলবেন যে ঠিক কোন উদ্দেশ্য নিয়ে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে তথা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? আমি যখন ক্লাস 7 পড়ি তখন থেকে একটা জিনিস দেখলাম যে কোটা প্রথাটা খুব খারাপ। আমি আপনার বিভিন্ন ধরনের সরকারি স্কুলে পরীক্ষা দিয়েছিলাম। জি। তো সেখানে আমার খুব ভালো ওয়েটিংয়ে ছিল, কিন্তু যারা কোটাধারী বা কোটা প্রাপ্ত তারা প্রায় সব ক্ষেত্রে সুবিধা পেত। কলেজের ক্ষেত্রেও তা দেখলাম। তারপর আত্মীয়স্বজন যারা আছে, কোটা প্রথার জন্য অনেক মেধাবী স্টুডেন্টকে দেখলাম যে কি ওরা আপনার বিভিন্ন নিজ স্থানে পৌঁছাচ্ছে না। তো আপনার যখন আমি আপনার কলেজে পড়ি, মানে আপনার এই কিছুদিন আগের কথা বলছি আর কি, তো আমার তখন মাথা আসলো যে কি কোটা প্রথা আছে, ভার্সিটিতে উঠলে তো সেক্ষেত্রেও কোটা আসবে, তো আমার পড়ালেখাটা করি লাভ কি? তো কোটা প্রথাটা যখন আপনি আসবে সে উদ্দেশ্য নিয়ে আপনার প্রথমে কোটা আন্দোলন নামছে। এই আন্দোলনে নেমে আপনি আহত হয়েছেন, ঠিক কোন স্পটে আপনি আন্দোলনে ছিলেন এবং কিভাবে আহত হলেন একটু আপনাদের বিস্তারিত বলবেন। আমি আপনার 13 তারিখ থেকে আন্দোলন করতে আসি সুপ্রিয়ভাবে, কিন্তু আপনার হাসিনা যখন আপনার ঘোষণা করলো ওরা রাজাকারের বাচ্চা, আমি একটা দেশের যে নাগরিক, তো সেই ক্ষেত্রে সেদিন থেকে আপনার আন্দোলনটা অন্যদিকে মোড় নেয়। তো আমি আপনার 13 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আন্দোলন করছিলাম। তো আপনার সমস্যা যে 15 তারিখ চট্টগ্রাম 16 আপনার বিকাল 4টার দিকে ছোটখাটো ঝামেলা হয়েছে। তারপর দিন আমি আন্দোলনে গেলাম 16 তারিখ আমি আপনার কলেজে গেলাম। আমি আবার বিএনসিসি করি, তো বিএনসিসি থেকে আসার ক্ষেত্রে 3টা বেজে যায়, আন্দোলনে যোগদান করি। বদ্ধহাট থেকে আপনার আন্দোলনটা যখন সামনের দিকে যাচ্ছিল তখন আপনার তৎকালীন চট্টগ্রামের বড় 2 নেতা হেলাল আকবর বাবর, তারপর রুনাল আজম রনির 2 গ্রুপ রাস্তার 2 লাইন দিয়ে আসতেছিল। ওদের হাতে আপনার দেশীয় অস্ত্র ছিল, তারপর আপনার বাজারের ব্যাগ করে ককটেল আনছিল। আপনার রাস্তাঘাটে মনে করেন যে বৃষ্টির মতো ককটেল মারছিল। তো ওরা আপনার ওপেন ফায়ারিং করতেছিল, মানে আমরা ওদেরকেও ছাড় দিচ্ছি না, ওরা আমাদেরকেও ছাড় দিচ্ছি না। মনে করেন কিছুক্ষণ পর ধাওয়া পাল্লা দেওয়া চলতেছে, এরকম 30 মিনিট ধাওয়া পাল্লা। তো এক ক্ষেত্রে আমি সামনে চলে যাই, তা আমার হাতে হঠাৎ করে একটা গুলি এসে লাগে। আমি তৎক্ষণাৎ বুঝতে পারি না। তারপর আমার এই হাতে আসে একটা ককটেল পরে, তারপর আমার সেন্সাস দেখি আমার হাতে গুলি লাগছে। ওখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে বারকোড নামে, তো আপনার বারকোডের সামনে গেছি। তখন আমাকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের 2 বড় ভাই চিনে না, আমি ভাইকে বললাম যে ভাই আমি বাঁচবো না। তো ওরা আমাকে কোলে করে নিয়ে ওখান দিয়ে একটা নালা আছে বুঝছেন, তো ওই নালার পাশ দিয়ে ওরা আমাকে রিক্সে নিয়ে গেছে। তারপর এলাকাবাসীর সহায়তায় 16 নম্বর ওয়ার্ডের আমি আপনার একটা সিএনজি তৈরি, তারপর ওখান থেকে আমি মেডিকেল পৌঁছাই। আপনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের ফলে যে বিজয় অর্জিত হলো, এই বিজয়ের ফলে পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, এই বর্তমান অন্তর্বর্তী সরকার যে আপনাদের আন্দোলনের ফসল, এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের কি দাবি? অন্তর্বর্তী সরকারের কাছে আমার বর্তমানে প্রথম দাবি হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থাটা উন্নত করা, শিক্ষা ব্যবস্থা থেকে সকল ধরনের দুর্নীতি তুলে ফেরা। তারপর আপনার দ্বিতীয় ক্ষেত্রে আসে স্বাস্থ্যখাত। এই খাতে আমি নিজে অনেক ভুগছি, স্বাস্থ্য খাতে সেই জন্য আপনার উন্নতি করতে হবে। তারপর আপনার দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, যে সিন্ডিকেট আছে, যে চাঁদাবাজি আছে, এই সকল ক্ষেত্রে এগুলো বন্ধ করে দেওয়া। তারপর আপনার চতুর্থ আসতেছে যে আমাদের রাস্তাঘাটে প্রত্যেকটা স্টুডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের মধ্যে যা বৈষম্য আছে সবগুলো করা। আমি মানুষ, ও মানুষ, সবার ক্ষেত্রে একই জিনিসটা হবে। এটাই মূলত আমার উদ্দেশ্যগুলো ছিল। বর্তমানে সরকার কাছে এটা আমার চাও পাওয়া। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই দেশকে নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আশা ছিল
যে আমি ডিফেন্স ক্ষেত্রে যাব, জি পরিবর্তন আনবো, জি জি দুর্নীতিটা নির্মূল করতে হবে, জি তাহলে মূলত আমরা কি সুদূর বাংলাদেশ গড়বো, নতুন অন্য বাংলাদেশ গড়বো। এগুলোই ছিল আমার জ্ঞান। প্রিয় শ্রোতা, আপনারা মোর্শেদের কথাই শুনলেন। শুধু কোটা সংস্কার আন্দোলন করেননি, তারা সমাজে যত বৈষম্য আছে, সেটা চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় একটা বৈষম্য কাজ করে। এতক্ষণ কথা বলছিলাম মোর্শেদের সাথে। আমরা আগামী পর্বে অন্য কোনো আহত জনতার সাক্ষাৎকার নিয়ে হাজির হব। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি, কামাল মিনা। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বাঙালি আবেগপ্রবণ, ভীরু, দুঃখবিলাসী, পরলোকমুখী, তাই বলে কিন্তু বাঙালির চিরপ্রবহমান মনন আর মানুষে দার্শনিক মনোবৃত্তির উপস্থিতি অস্বীকার করার সুযোগ নেই কোনোভাবেই। আর এমন দর্শনকে ভিত্তি করে গড়ে ওঠা প্রজন্ম, পরম্পরায় উদ্ভূত সাধারণ বাঙালির যাপিত জীবনের উপচার, উপাদান, পদ্ধতি, আচার, বিশ্বাস, নীতি, নৈতিকতা, রুচি, শিল্পবোধ নিয়েই গড়ে উঠেছে বাঙালির আবহমান সংস্কৃতি। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব ইসহাক আলীর গ্রন্থনা উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো বাংলাদেশের লোকসঙ্গীতের ঐতিহ্যবাহী ধারা গাজির গীত বা গাজির গান সম্পর্কে। লোকসঙ্গীত আবহমান বাংলার জীবন ও সংস্কৃতির এক উজ্জ্বল অনুষঙ্গ। গ্রাম বাংলার মানুষের সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি ছাড়াও জীবন ও জগতের গভীর অনেক তত্ত্ব কথা উঠে আসে এই সঙ্গীতে। গাজির গানের সূচনা সপ্তদশ শতকের দিকে। বাংলার মুসলমান সমাজে মূলত এই গান চর্চিত হয়। গাজী পীরের লৌকিক অলৌকিক কাহিনী কেন্দ্রিক কৃত্যমূলক সঙ্গীত এই গাজির গীত। তাই গাজির গীতকে বলা হয় পীর পাঁচালীও। দেশের বিভিন্ন স্থানে এই গানের ধারা প্রাণের টানে ধরে রেখেছেন কিছু শিল্পীরা। গাজির গান হচ্ছে লোকজ গাজী পীরের বন্দনা গীতি। প্রধানত ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর ও সিলেট অঞ্চলে এই গান একসময় বহুল প্রচলিত ছিল। সন্তান লাভ, রোগব্যাধির উপশম, অধিক ফসল উৎপাদন, গোজাতি ও ব্যবসা বাণিজ্যের উন্নতি, এরূপ মনস্কামনা পূরণার্থে গাজির গানের পালা দেওয়া হতো। এছাড়াও গাজির গানে বিভিন্ন আচার, বিচার ও সমস্যা তুলে ধরা হতো। কিছু লৌকিক আচার সহ এ গান পরিবেশিত হতো। প্রথাগত গাজির গীতে প্রথমত বন্দনা, এরপরে গাজির জীবন বৃত্তান্ত, দৈত্য রাক্ষসের সঙ্গে যুদ্ধ, রোগ, মহামারী এবং নানা বিপদ আপদে দুষ্ট আত্মার সঙ্গে যুদ্ধ, অকুল সমুদ্রে ঝড়ঝঞ্ঝা থেকে পুণ্যবান ভক্ত সওদাগরের নৌকা রক্ষা পাওয়ার, এইসব বর্ণনা করা হতো এই গানে। ধর্মীয় ও বৈষয়িক ভাবনায় একাকার হয়ে যেত গাজির গান। কোথাও কোথাও গাজির গানে থাকে প্রান্তিক খেটে খাওয়া মানুষের আনন্দ বেদনার কাহিনী। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গাজির দল তত্ত্বকথা প্রচার করেন। এদের মাথায় থাকে পাগড়ি, গলায় তসবি বা মালা, হাতে চামর। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করলাম
প্রিয় শ্রোতা বন্ধুরা, গাজীর গান আমাদের মূল্যবান সম্পদ, আর এই মূল্যবান সম্পদ রক্ষার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। তাই আসুন সকলে মিলে গাজীর গীত বা গাজীর গানকে বাঁচিয়ে রাখি, সমৃদ্ধ করে তুলি আমাদের সংস্কৃতিকে। এতক্ষণ শুনছিলেন সংস্কৃতি ঘরে বাইরে পর্বটি। সুপ্রিয় বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। উঁচু নিচু সারি সারি এসব পাহাড়ের কোল ঘেঁষে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। বাংলাদেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ আর বৈচিত্র্যময়। এছাড়াও এদেশের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র জাতিগোষ্ঠীসমূহ প্রতিনিয়ত উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধেও বাঙালির পাশাপাশি এদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সমানভাবে ভূমিকা পালন করেছে। বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবারে আমরা শুনব নিশাত জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি। উপস্থাপনায় গুলশান আরা হক। প্রিয় শ্রোতা, পাহাড় ও প্রকৃতি পর্বে আজ ঘুরে দেখব উৎমাছড়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুরমা নদীর তীরে গড়ে ওঠা দেশের উত্তর পূর্বের একটি প্রাচীন শহর সিলেট। বিভাগীয় এই শহরটিকে দেশের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়। তাই জেলার অন্যতম একটি উপজেলা কোম্পানিগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নে রয়েছে প্রকৃতির অপূর্ব সম্মোহনী সৌন্দর্য উৎমাছড়া। এখানে যেতে দেখা যায় রোদ বৃষ্টির খেলা, নয়তো শীতের কুয়াশাচ্ছন্ন বেলা। এসবের পরশ নিয়েই এগুতে হবে সিলেট শহর থেকে উৎমাছড়ার পথে। দেশের যে কোনো প্রান্ত থেকে রেল, বিমান বা বাস সব পথে যাওয়া যাবে সিলেট শহর থেকে। উৎমাছড়া খুব বেশি দূরে নয়, একদিকে যে ঘুরে আসা যায়। এজন্য নগরীতে পৌঁছানোর পর আম্বরখানা পয়েন্ট থেকে দয়ার বাজার হয়ে যেতে হবে ছড়ার বাজার। সেখান থেকে 15-20 মিনিট হাঁটার পরই পেয়ে যাবেন উৎমাছড়া। আবার বিছানাকান্দি যেয়ে সেখান থেকে হেঁটে সীমান্ত পথ ধরে পাহাড়ের পাদদেশ দিয়ে পৌঁছে যাওয়া যাবে উৎমাছড়ায়। এছাড়াও যেতে পারেন প্রাচীন চা বাগান মালনীছড়া ধরে। এই চলার পথে দূর আকাশের পানে তাকালে দেখতে পাবেন পাহাড়ের গায়ে চলছে রোদের খেলা। কখনো দৃষ্টিসীমা ঝাপসা করে বৃষ্টি ঝরছে, আর সে বৃষ্টির স্পর্শে চা বাগানের প্রতিটি পাতা নতুন এক রূপ ধারণ করেছে। কোথাও রাস্তার দুধারে ধান ক্ষেত দেখতে দেখতে হঠাৎ যখন সুদূরের পাহাড়গুলো দৃশ্যমান হয়ে ওঠে, তখনই শুরু হয় স্বপ্নের। পাহাড়ের যত কাছে যাওয়া যাবে ততই ভালো লাগবে। এমনি সময়ে চোখের সামনে উপস্থিত হবে ধলাই সেতু, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ধলাই নদীর স্বচ্ছ শীতল জলরাশি। সামনে মেঘালয় পর্বতমালা, অসাধারণ এক দৃশ্য যা দেখে চোখ মন ভরে ওঠে। এভাবে পৌঁছে যাবেন উৎমাছড়ায়। কোলাহলমুক্ত নির্জন অরণ্যের সাহচর্য পেতে উৎমাছড়ায় পৌঁছানোর আগে থেকেই নজরে আসবে সারি সারি পাহাড়। পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ, আকাশে নীলের ছোঁয়া, সর্বত্র পাথর বিছানো, যার উপর দিয়ে বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে ছুটে আসা জলরাশি। দেখে প্রথমে বিছানাকান্দি বলে মনে হতে পারে, কিন্তু না, এটা উৎমাছড়া। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। এই ছড়ার সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় বর্ষাকালেই। তবে অন্যান্য মৌসুমে কেমন লাগে মনে হতেই পারে। হ্যাঁ, তখন উৎমাছড়ার সৌন্দর্য বর্ষাকালের মতো নয় ঠিকই, কিন্তু তখন মনে হবে মরুভূমির বুকে গজিয়ে ওঠা উদ্যানের মতো। চারিদিকে শুধু পাথর আর পাথর, যার কোনোটাতে মোটা ঘাসের আস্তরণ, আবার কোনোটা ধবধবে সাদা। কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে চাইলে আর সময় নষ্ট না করে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে চলে আসুন দিগন্ত রেখায় মেঘ আর পাহাড়ের পারস্পরিক ভালোবাসা দেখে চোখ জোড়াতে, এবং সেই সাথে উপভোগ করুন উৎমাছড়ার সম্মোহনী সৌন্দর্য।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিনের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণের শেষ পরিবেশনা আমাদের গান পর্বে আমরা শুনব গীতিকার শাহ আব্দুল করিমের কথায় এবং শিল্পী চন্দনা মজুমদারের কণ্ঠে পল্লীগীতি আমি কেমনে রাখিব তোর মন। আমি কেমনে রাখিব তোর মন, আমি কেমনে রাখিব তোর মন, আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদেরও সময় হলো আপনাদের ছেড়ে যাবার। তবে আমরা ছেড়ে যাব আজকের মতো আবারও ফিরে আসার জন্য। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসসুম, অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন রাসেল আহমেদ, অনুষ্ঠান তত্ত্বাবধান করেছেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান।